শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চোখের পলকে দিনগুলো কেটে গেছে। আয়ত্রীর দিনগুলো ভালোই কেটেছে। আয়ুষীর সহচর্যে তন্ময়ও এই কয়টা দিনে আয়ত্রীকে একদম আপন করে নিয়েছে। তন্ময় আবার আমেরিকায় ব্যাক করেছে, লেখাপড়ার জন্য আপাতত ওখানেই থাকে। আয়ত্রী বর্তমান তার বাবার সামনে মুখ ভার করে বসে আছে। রেজাল্ট দেওয়ার আর 3 দিন বাকি। আয়ত্রী বারবার অনুরোধ করছে সে তাদের গ্রামের কলেজে ভর্তি হবে। শহরতলিতে থাকার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। তাশরিফ সাহেব গম্ভীর মুখেই বললেন, তা হচ্ছে না আম্মাজান, আপনি এখানেই পড়বেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় কিন্তু বন্ধু বান্ধব পাবে না, অতএব মানসিক প্রস্তুতি নিয়ে নাও। আয়ত্রী নড়ল না, আগের মতোই মটকা মেরে পড়ে রইল। সময়ের পর সময় কেটে গেল। আয়ত্রী পূর্বের ন্যায় বসে আছে। নিরুপমা আয়ত্রীর দিকে বাঁকা চোখে তাকালেন, পিড়পিড় করে বলে উঠলেন, গোষ্ঠীর তাসির নিদ্রটাও এমনি খাটতেরা ছিল। নিরুপমা দীর্ঘশ্বাস ফেলল। দুহাতে বড় করেছে ছেলেটাকে। মাঝে মাঝে দেখতে খুব ইচ্ছে হয়। বুকের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়, কে জানি কোথায় আছে। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। নিহাল দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আয়শীকে দেখে ভেতরে আসতে বলল। তারপর দৌড়ে তার তাহিয়াপুর কাছে বসে পড়ল। মূলত নিহাল মুসাইবা কারোর মনে ভালো নেই, তারাও গ্রামে ফেরত যেতে চায়। আয়শী আয়ত্রীকে এভাবে বসে থাকতে দেখে অবাকই হলো না মোটেও। এই কয়েকদিনে মেয়েটার জেদ সম্পর্কে তার ভালোই ধারণা হয়েছে। নিরুপমা আয়শীকে পেয়ে কথা জুড়ে দিলেন। আয়ত্রীর ছোটবেলায় গল্পই ছিল মূল টপিক। তারা দুজনে বেখেয়ালি ভাবেই পরিবার নিয়ে অতটা কথা তুলল না। নিরুপমা জানে ওরা 2 ভাই 1 বোন, ব্যাস, আর কিছু জানতে চায়নি। কেউ নিজ থেকে বললে তার সম্পর্কে ঘেটে ঘেটে প্রশ্ন করা নিরুপমার পছন্দ নয়। সে আয়ত্রীর অধিকাংশ বন্ধু বান্ধবের পরিবার সম্পর্কে জানে না। আয়শী এক পর্যায়ে জানালো তার আজ জন্মদিন, তাই আয়ত্রীকে নিতে এসেছে। বাইরে তার ভাইয়া অপেক্ষা করছে। নিরুপমা ব্যস্ত হয়ে পড়ল। আয়শীর ভাইকে ভেতরে আসতে বলার জন্য। আয়শী জানালো সুযোগ নেই, তার হাতে আর 5 মিনিট সময় আছে। ভাইয়ার কাজ আছে গুরুত্বপূর্ণ। নিরুপমা আয়ত্রীকে তাড়া দিলেন দ্রুত তৈরি হওয়ার জন্য। রাগ নিয়ে বললেন, সে কি, তুই তোর বোনের মতো বান্ধবীর জন্মদিন জানিস না? সারাদিন গো ধরে পড়ে না থেকে একটু সভ্য হ। আয়ত্রী হাত পা ছোড়াছুড়ি করে আয়েশীর সাথেই চল। আয়াত আয়ত্রীকে দেখেই গ্লাস তুলে দিল। আয়ত্রীকে নিয়ে আয়েশী পেছনের সিটে বসল। আয়ত্রী কোনো দিকে দৃষ্টি নিক্ষেপ করলো না। আয়েশীকে বলে তার পাশে জানালার গ্লাস তুলে দিল। সেইখানটায় মাথা ঠেকিয়ে আয়ত্রী ব্যস্ত শহর দেখতে লাগলো। আয়াত লুকিং গ্লাস ভেদ করে আয়ত্রীকে দেখার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তার এক পর্যায়ে রাগ চড়ে যেতেই দেখা দেখি সমাপ্ত রেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। এইদিকে আয়ত্রীর মন ভীষণ রকমের খারাপ। ফ্রেন্ডদের সাথে আবার একসাথে পড়তে না পারার দুঃখ তাকে কাবু করেছে। তার এক দৃষ্টে তাকিয়ে থাকা চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। আয়াত এই দৃশ্যখানা দেখতে পেল না। কান্নারত এই রমণী অর্থাৎ তার পিচ্ছি বউটাকে এভাবে দেখলে সে আরো কয়েক স্রোত প্রেমে হাবুডুবু খেত নিশ্চিত। কিছুক্ষণ পর তারা আয়েশীদের বাড়ি পৌঁছে গেল। আয়েশী আয়ত্রীকে নিয়ে ঝটপট নেমে পড়ল। আয়ত্রী এবারও আয়াতের মুখোমুখি হলো না। আয়াত আয়ত্রী যাবার পথে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। এরই মধ্যে আয়ত্রী বেশ কয়েকবার তাদের বাড়ি এলো। আয়াতের সাথে দেখা হয়নি দাদুর অসুস্থতার জন্য। দীর্ঘদিন কাজে অনুপস্থিত ছিল, তাই অফিসে কাজের চাপ একদম বেশি। তবে সে ঠিকই আয়ত্রীকে দেখে নিয়েছে। আয়েশীকে ড্রপ করে দেওয়ার নাম করে গাড়ির ভেতরে থেকে আয়ত্রীকে দেখত। আয়াত তার কপালে পড়ে থাকা চুলগুলো কয়েকবার হাত চালালো, অতঃপর ধীরে সুস্থে বাড়িতে প্রবেশ করলো। আয়ত্রী জানেও না আজকে তার জন্য কি চমক অপেক্ষা করছে। বাসা থেকে সকালে খেয়ে আসেনি শুনেই আয়ত্রীকে ধরে বেঁধে খাবার টেবিলে বসিয়ে দিলেন তাহেরা।
পাশে বসে খাবার বেড়ে দিতে লাগলেন। আয়েশির জেঠিমা ও আয়েত্রীকে বেশ আদর করছে। আয়েত্রীর মন খারাপ কেটে গেল। ছোট থেকেই পরিবারের লোকজনের বাইরে কারো সহজর পায়নি তারা, তাই সবার আদর যত্ন তাদের ভালো লাগা সৃষ্টি করেছে। আয়েত্রীর সাথে নুসাইবাও এসেছে। ওরা তিনজনে খাবার খাচ্ছে। আয়েত্রী বসে বসে খাচ্ছে আর তাহেরা বেগমের সাথে ভিন্ন গল্প করছে। তাহেরা আয়েত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা বড্ড বকে, কেন জানি ওনার মেয়েটাকে বেশ আপন লাগে। তার এই ভাবনার মাঝে এই থুপথাপ শব্দ তুলে আয়াত খাবার টেবিলে বসে পড়ল। শার্টের হাতা ফোল্ড করতে করতেই বলে উঠল, আম্মু ক্ষুধা লেগেছে, খেতে দাও। ভিনদেশি মানুষ পেয়ে নিজের ছেলেকে ভুলে বসলে দেখছি। একদম আমার বোন নিয়ে হিংসে করবে না বলে দিলাম। তাই আপু আমাদেরও বোন ভাইয়া। আমি মানি না বোন। আমি মানি, তাহি আপু আমার নিজের বোন। শোনো আয়াস, এখন আর আমি একা না, একটা তাহি বোন আরেক নুসাইবা বোন রয়েছে আমার। একটা কথা বোধহয় বলাই হয়নি, আয়ত্রীর সাথে নুসাইবাও এসেছে। পরপর এতগুলো ঘটনায় আয়ত্রী থম মেরে বসে আছে। খাবার গিলতে চেষ্টা করতে যাওয়ায় তার গলায় বিঁধে গেল। শুরু হলো কাশি। সবাই আয়ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আয়াত বাদে সে প্রচুর কুচকে আয়ত্রীর দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। ভাবখানা এমন, সে আয়ত্রীকে আজকে প্রথম দেখেছে। কিছুক্ষণ কেসে আয়ত্রী সোজা হয়ে বসল। আয়াস আরাব আয়েশিকে গ্রামে আয়ত্রীর সাথে দেখা হওয়ার ঘটনা বলেছে। আয়েশি কিছুটা অবাক হলো। তার ভাই আয়ত্রীকে আরও দেখেছে, তখন কেন বলল না সে আয়ত্রীকে চেনে? আয়ত্রী তাদেরই গ্রামেরই। আয়েশি ভাবলো ভাই চাপা স্বভাবের, সাথে বিরক্ত হলো এই ভেবে যে মানুষটা এত চাপা স্বভাবের কি করে হতে পারে। আজব। খাওয়া দাওয়া শেষে সবাই স্টাডি রুমে আড্ডা দিয়েছে। আয়ত্রী বুক শেলফ থেকে বই নিয়ে নড়াচড়া করছে। ভাবলো এখানে তার মায়ের মতো একজন হুমায়ুন প্রেমী আছে। আয়াস জানিয়েছে এইটা তাদের বড় মার ইচ্ছে অনুযায়ী সাজানো ঘর। আয়ত্রী মনে মনে রুচির প্রশংসা করলো। বড় মা বলতে সে আরবের মাকে ভেবে নিয়েছিল। এক পর্যায়ে তার চোখ আটকে গেল উড়ালপঙ্খী বইটিতে। আয়ত্রী বেশ আগ্রহ সহকারে বইটি পড়তে নিল। মায়ের ডায়েরিতে এই বইটার কথা লেখা ছিল, অথচ মায়ের এখনকার এত এত সংগ্রহের মাঝে পছন্দের বইটি নেই। আয়ত্রীর এক মনে বই পড়ছে। আয়াত আয়ত্রীর দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে। দাদুর কাছে শুনেছে হুমায়ুন স্যারের বই বড় মায়ের প্রিয় ছিল। তার সবচেয়ে প্রিয় ছিল উড়ালপঙ্খী। তার মা বই পড়লেও বড় মায়ের বইগুলো পড়ে না। বুক ফেটে কান্না আসে। আয়াতের এই কথাটা শুনে বেশ অবাক লেগেছে। কেউ কেউ মানুষটির জন্য কষ্ট পাওয়া বাদ দিতে স্মৃতি থেকে বাঁচতে চায়, কেউ বা বারবার স্মৃতিচারণ করে তাকে জীবন্ত রেখে দেয়। সে যাই হোক, এতগুলো বছর পর এই মেয়েটা প্রথম এই বইটি খুলল। আয়াতের পুরো ব্যাপারে তাই কাকতালীয় মনে হচ্ছে। এদিকে আয়াত্রী গভীর মনোযোগে বই পড়ছে। হঠাৎ হাতের শীতল অনুভব করতে মনোযোগে বিঘ্ন ঘটল। তার হাতে একটি টিকটিকি পড়েছে। কিছুক্ষণ উপরের দিকে তাকিয়ে হাতের দিকে তাকালো কিছুক্ষণ, অতঃপর চিৎকার দিয়ে উঠল। তবে তা খুব একটা জোরালো হলো না। আয়াতকে দেখেই যেন দমে গেছে। আয়াত, আই মেয়ে, এমন অভদ্রের মতো চেঁচাচ্ছ কেন? আয়ত্রী বড় বড় চোখ করে আয়াতের দিকে তাকিয়ে রইল। আয়াতের কথা ধরন দেখে মনে হচ্ছে সে আয়ত্রীকে চেনেই না। আয়াত আরো কিছু বলতে যাবে, তার আগে আয়ত্রী মিনমিনে গলায় বলে উঠল, সরি। বলে উঠে চলে আসার জন্য পা বাড়ালো। সাথে সাথে একজনের সাথে ধাক্কা খেয়ে আয়ত্রী ছিটকে পড়ল। চোখ খুলে তাকাতেই সামনে একজন হাস্যোজ্জ্বল যুবক দেখা গেল। সে অস্থির হয়ে আয়ত্রীকে সরি সরি বলতে লাগলো। আয়ত্রী উঠে ছোট্ট করে বলল, ইটস ওকে, ঠিক আছে আমি। ওয়েট, এই বাড়িতে আয়েশির বাইরে আরেকটা মেয়ে? এক মিনিট, তুমি কি আইর ফ্রেন্ড, যার গল্প সে করে? ও যে মেলায় হারিয়ে যাওয়া বোন? আয়ত্রী মাথা নাড়ল। ছেলেটি স্বভাব সুলভ বলে উঠল, আমি জায়ান, আয়েশির ভাই, আয়াতের ফ্রেন্ড। ওই তাহিয়া, সবাই তাহি বলে ডাকে। ওদের কথাবার্তা যতটুকু বাড়লো আয়াতের মন মেজাজ ঠিক ততটাই বিগড়ে গেল। সে আজ সুন্দর করে একটা প্ল্যান করেছিল, কিন্তু এই মেয়ে তার মেজাজের 12টা বাজিয়ে দিয়েছে। গম্ভীর গলায় আয়াত জায়ানকে বলে ওঠে,
এইদিকে আয়। জায়ান হাসি মুখ এগিয়ে এলো। আয়াত্রী চলে যাওয়ার জন্য পা বাড়াতে আয়াত দ্বিগুণ গাম্ভীর্যতা মিশিয়ে বলে উঠল। তুমি দাঁড়াও। আয়াত্রী পেছন ফিরে তাকালো। আয়াতের গম্ভীর মুখশ্রী দেখে মূর্তি বনে গেল। মনে মনে বিড়বিড় করলো, আজকের মতো করে ছাড়া পেলেই বাঁচে। আর আয়াত কাউকে একটা ফোন করলো। কিছুক্ষণের মাঝে আরাফ হন্তদন্ত হয়ে ছুটে এলো। আয়াত আদেশের স্বরে বলল, বাড়ি ভর্তি মেহমান, আইসি স্টুপিডের মতো ওকে একা ছাড়লো কেন? সাথে করে নিয়ে যা, একা ছাড়বি না। আয়াত্রী ভীষণ অবাক হলো আয়াতের তার প্রতি প্রোটেক্টিভ মনোভাব দেখে। ভালো লাগাও কাজ করলো সাথে। জন্মদিনের মূল অনুষ্ঠান শুরু হলো কিছুক্ষণের মধ্যে। আয়েশি আয়াত্রী দুজনেই শাড়ি পরেছে। আয়াতের এবার রাগ লাগলো, যদিও ওরা একেবারেই শালীনতা বজায় রেখেছে। দুজনেই হিজাব পরেছে, পাশাপাশি এক্সট্রা ওড়না নিয়েছে। তবুও আয়াতের মনে হলো আয়াত্রীকে সবাই এভাবে দেখার অধিকার রাখে না। এই অধিকার শুধু তার। আয়াত ইসলামের পর্দার গুরুত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করতে পেরেছে। এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়ে এলো। সকলে দাদুর সাথে গল্প করছে। আমিন আহসান সাহেবকে বেশ খুশি দেখাচ্ছে। নুসাইবা আর আয়াত্রীকে পেয়ে উনি বেশি খুশি হয়েছেন যেন, কারণ নাতি নাতনিরা তাকে দাদু বলে ডাকে। এই জিনিসটা ওনার পছন্দ নয়। তার মতে দাদা হচ্ছে ঐতিহ্যবাহী শব্দ। আয়াত্রী আর নুসাইবা তাকে দাদা বলেই ডাকছে। আয়াত কিছুক্ষণ উসখুস করলো, অতঃপর দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বোনকে ডেকে আনলো। আয়েশিকে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তোর ফ্রেন্ডকে ডাক, কথা আছে। আয়েশি বেশ অবাক হলো। আয়াত্রীর সাথে ভাইয়ের কি কথা থাকতে পারে ভেবে পেল না। আয়াত তাড়া দিতে আয়াত্রীকে ডেকে দিল। রাগে বরাবরই আয়াত কাণ্ড জ্ঞানহীন। আয়েশির সামনেই আয়াত্রীর হাত ধরে টানতে টানতে আয়াত্রীকে ছাদে নিয়ে গেল। আয়াত্রী আচমকা এমন হওয়াতে হতভম্ব হয়ে গেল। আয়াত আয়াত্রীকে ছেড়ে দিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল। অতঃপর দু হাত দুদিকে ঠেকিয়ে আয়াত্রীর মুখের উপর ঝুঁকে পড়ল। আয়াতের ফর্সা মুখখানা লাল হয়ে গেছে। আয়াত্রী শুকনো ঠোক গেল। বেচারি খুব ভেবেও নিজের এমন কোনো ভুল মনে করতে পারছে না, যার জন্য আয়াত এমন করছে। আয়াত্রী হিজাব কিছুক্ষণ আগে খুলে ফেলেছিল, এখন মাথায় একটা ওড়না চাপানো। আয়াত এক টানে ওড়না দূরে ছুঁড়ে ফেলল। আয়াত্রীর বিশাল আকার খোপা খুলে চুলগুলো সব হাতের মুঠে পেঁচিয়ে নিল। শীতল কণ্ঠে বলে উঠল, অন্যদের চুল দেখানোর এত শখ? কেটে দি। সবার সামনে শাড়ি পরে ঠ্যাং ঠ্যাং করে হাঁটা। পরপর তিনটি প্রশ্ন। আয়াত্রী এর একটার কথারও জবাব দিতে পারল না। তার গলা ক্রমশ শুকিয়ে এলো। আয়াত রাগে আয়াত্রীর গালে চেপে ধরল। অপরদিকে কি হচ্ছে তা নিয়ে উৎসুক আয়েশি সবটা দেখতে পেল। তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হচ্ছে। আয়েশি ভেবেও পাচ্ছে না তার ভাই এমন কেন করছে। তাহি তো তার ফ্রেন্ড, ওর সাথে এমন করার মানেটা খুঁজে পাচ্ছে না। আর তাহি কেন মুখ বুজে সব সহ্য করছে। আয়েশি বিড়বিড় করেই উঠল, তার পরিবারটা আস্ত একটা সিক্রেট সংস্থা যেন। ইন্ডিয়ান সিরিয়াল নাগিনের এক একটা পরিবারেও এতটা রহস্য থাকে না। তার পরিবারে যা আছে, এই যে এটা তার গুণধর ভাই, সে তার জেঠুকে কখনো 8 আনার সম্মান দেন না। নাম ধরে ডেকে ওঠে, এই যে মিস্টার আশরাফ আহসান। ভাবখানা এমন যে জেঠু যেন তার ছেলে। পরিবারের বাইরে মান সম্মানের কথা চিন্তা করে একটু আধটু ভালো কথা বলো, অন্য সময় এর বেশি কিছুই না। এসব করার কারণ জানে না সে। জেঠু একজন সম্মানিত মানুষ, অথচ ভাইয়ের চোখে যেন খুনের আসামি। এই নিয়ে বাড়ির একটা লোকও ভাইকে কিছু বলে না। তার ভাই সবসময় গম্ভীর মুখে বসে থাকে, একটা বাড়তি কথাও বলে না। মাঝে মাঝে দাদু, বড় বৌমা বলে আহাজারি করে ওঠে। এসবের কোনো মানে সে জানে না। বাড়ির অন্যগুলো স্বাভাবিক ছিল একটা সময়, এরপর ধীরে ধীরে বড় হয়ে গেল তারা। একদিন দেখা গেল আয়াস আরবও গম্ভীর মুখে বসে আছে। ব্যাস, এরপর থেকেই এই আন্ডা বাচ্চাগুলো গম্ভীর ভাব বজায় রাখতে শুরু করলো। আয়েশি দীর্ঘশ্বাস ফেলল। এখনো ভাইয়ের গম গম কণ্ঠ কানে আসছে। তার ভাই একজন শান্ত মস্তিষ্কের মানুষ, অথচ রাগ উঠলে নিজেকে সামলে উঠতে পারে না। দাদু ভাইকে বলেছিল, তুমি সবগুলো চরিত্রিক গুণাবলীর অধিকারী, তবে একটি ছাড়া, তা হলো রাগ আয়ত্তে আনা। তুমি যে মানুষটাকে অপছন্দ করো
তার ভয়ঙ্কর বৈশিষ্ট্য এই আষ্টে পৃষ্ঠে গড়ে তুলছো। সত্যি ভাই ভীষণ রাগী। রাগ উঠলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, ভাঙচুর করে, সব যেন ধ্বংস করে ফেলে। আয়ত্রীর চাপা আর্তনাদ ভেসে আসতেই আয়েশি বিচলিত হয়ে পড়ল। কাউকে ডাকবে কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। দ্রুত পদে পা বাড়তে নিল, তখনই কিছু একটা শুনতে অবাক হলো সে। আয়ত্রী তোতলানো কণ্ঠে বলা, আপনি এমন করবেন না প্লিজ। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এখানটায় আসিনি। আমি জানতাম না আয়েশি আপনার বোন হয়। তাহলে আয়াত গাল চেপে ধরলো আরো জোরে, ধমকে বলে উঠল, তাহলে তাহলে কি বলো? নিজের রূপের মাধুরী আরেকটু শো করতে? আয়াতের কথায় আয়ত্রী কেঁপে উঠল। আয়াত তাকে যা বলছে তা একদমই উদ্ভট লাগছে। সে মোটেও অশালীন কিছু করেনি, তাহলে আয়াত কেন এমন করছে? তাকে নিশ্চয়ই পছন্দ করে না, তাই সে তার এইটুকুন জ্ঞান থেকেই বলে উঠল, আপনি চাইলে আমি এক্ষুনি ডিভোর্স পেপার সাইন করে দেব প্লিজ। আয়াতের মাথায় যেন রক্ত চড়ে গেল। সে আয়ত্রীকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে থেকে আয়ত্রীর বেশ কাছে চলে গেল। কপালে লেপ্টে থাকা চুলগুলো কানে গুজে দিয়েই বলে উঠল, তারপর আরো স্বাধীনতা পেয়ে যাবে এমনটা? আয়ত্রী কিছু বলতে চেয়েও পারল না। তার ঠোঁট জোড়া শুধু কেঁপে উঠল। আয়াত সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকটায়। সে আয়ত্রীর দিকে আরো এগিয়ে গেল, ফিসফিসিয়ে বলে উঠল, এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। আমার মাঝে যে তোলপাড়ের সৃষ্টি তুমি করেছো তা হাড়ে হাড়ে টের পাবে। আয়ত্রী এবার ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে। সেই চোখে সাগর জল দেখতে পাচ্ছে। হুট করে আয়াতের এত কাছে চলে আসা রাগারাগি সব মিলিয়ে আয়ত্রীর কান্না থামাতে পারছে না। আয়াত আয়ত্রীর গাল মুছিয়ে দিয়ে কিছুটা এগিয়ে যেতে নিচ থেকে নুসাইবার গলা শোনা গেল। সে আয়ত্রীকে ডাকতে ডাকতে এদিকেই আসছে। আয়াত ছিটকে পড়লো যেন। নুসাইবা আর একটু দেরি করে আসলে কোনো না কোনো অঘটন তো ঘটিয়ে যেত। আয়ত্রী নিজেকে স্বাভাবিক করে নিয়ে এক ছুটে নিচে চলে গেল। আয়াত কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। তখনই আড়াল থেকে আয়েশি বেরিয়ে এলো। তার চোখে রয়েছে হাজারটা প্রশ্ন। আয়াত নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল বোনের দিকে। তার যে সব কিছু এলোমেলো হয়ে গেছে, সে তো এমনটা চায়নি। সে আয়ত্রীকে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল, কিন্তু এই উটকো রাগের কারণে জন্যই সবটা এলোমেলো হয়ে গেছে। সময়টা সন্ধ্যার বৃষ্টির পর মুহূর্ত। আয়াত আয়ত্রীদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। সেদিন আয়েশিদের বাসা থেকে এসে আয়ত্রী আরো বেশি অস্বাভাবিক হয়ে পড়েছিল। সারাটা সময় ঘরবন্দি হয়েছিল। আয়াতের ব্যবহারে সে ভীষণ আঘাত পেয়েছে। আয়ত্রী এবারে সিদ্ধান্ত নিল যে করেই হোক সে গ্রামে ফিরে যাবে। তাই তো এই কয়টা দিন ঘরবন্দি ছিল। এদিকে আয়াত নিয়মিত আয়াত্রীদের বাসার নিচে দাঁড়িয়ে থাকে। এই কয়দিন আয়ত্রীকে দেখেনি, আজ দেখতে পেয়েছে। মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে করুণ সুরে গান গাইছে, যা আয়াতের বুকে তীরের ন্যায় বিচ্ছে। আলো আধারের আয়ত্রীকে খুব একটা দেখা যাচ্ছে না, তবুও আয়ত্রীর অবয়ব তো মনে হচ্ছে অদ্ভুত একটা প্রশান্তি সৃষ্টি করেছে। আয়ত্রীর ভাঙা কণ্ঠে গান গাইছে, এরই মাঝে যে কেঁদে ফেলেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গানের প্রতিটি বলা শব্দে ছিল আক্ষেপ, বন্ধু হারানোর তীব্র আক্ষেপ। সত্যি এই কঠিন সময়টাতে ওরা থাকলে আয়ত্রীর একটুখানি একাকিত্ব কাটত। আয়ত্রীর কাতর কণ্ঠে নিরুপমা তাসরিফ দুজনেরই কর্ণগোচর হয়েছে। নিরুপমা স্বামীকে শুধালেন, মেয়েটা এভাবে থাকলে যদি অসুস্থ হয়ে পড়ে? জেদ করো না গো। তাসরিফ নিশ্চিন্তিত মুখে ভাবতে লাগলেন, বললেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আয়ত্রী ফিরেছে, এই খবরটা সবার জন্য খুশি বয়ে নিয়ে এলো। বিকেলে বাড়ি বয়ে সবাই আয়ত্রীর সাথে দেখা করতে এসেছিল। পাশাপাশি কিংবা একই গ্রামের হওয়ায় দ্রুত চলে আসা। তাছাড়া বাধা ধরা দিনের জন্য তারা অপেক্ষা করতে নারাজ। অনেক দিন পর বান্ধবীদের পেয়ে আয়ত্রী যেন হাতে ঈদের চাঁদ পেল। একে অপরকে জড়াজড়ি করে কথা বলতে বলতে আপ্যায়নের কথাও বেমালুম ভুলেই গেল আয়ত্রী। সবাইকে বেশ এক্সাইটেড দেখাচ্ছে। আয়ত্রী ঘোষণা দিল আজকে সবাই থাকবে, কেউ যাবে না। তার আম্মুকে দিয়েই আন্টিদের ফোন দিবে। নাজমুল তখন কাচুমাচু করে বলল, আমি একটু ওর সাথে দেখা করতাম। ও হচ্ছে তার বয়ফ্রেন্ড, যেখানেই থাক লেজুর ধরে ও করাই লাগে তার। এতক্ষণ চুপচাপ বসে থাকা রিয়া এবার চটে গেল, মুখ কুচকে বলল, এসব কি নাজমুল?
এতদিন পর বন্ধুদের সাথে একসাথে হয়েছে আর তুই তোর কথা নিয়ে আছিস। উফ, রাগ ওঠে আমার। আয়াত্রী কঠিন চোখে কিছুক্ষণ বলার আগে নাজমুন সরি বলতে লাগলো। এ পর্যায়ে বাঁচতে পারাটাই হচ্ছে মূল লক্ষ্য। তিশা আয়াত্রীকে বলল, তুই আগের চেয়ে সুন্দর হয়ে গেছিস রে। ঝুমু বিজ্ঞের ন্যায় তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর বলে উঠল, হ্যাঁ, আগের চেয়ে একটু মোটা হওয়াতে সুন্দর লাগছে খুব। কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর খুঁজে না পেয়ে আয়াত্রী বোকা বোকা চোখে তাকিয়ে হেসে উঠল। তোদের বেশ মিস করছি। হুমায়রা ঝাপটা দিয়ে আয়াত্রীকে উদ্দেশ্য করে বলল, এসব ছাড়, তোর নাকি নতুন বান্ধবী হয়েছে শুনলাম, তাও আবার বোনের মতো বান্ধবী। তাই নাকি রে? কলিজার বান্ধবীকে ছাড়া কিভাবে থাকবি? যা, কথা বলবি না একদম। হ্যাঁ, এখন আমাদের লাগবে কেন? তোর নিজের বান্ধবী আছে না? আয়াত্রী হাসল। বান্ধবীরা মনে হয় একটু হিংসুটেই হয়, তাদের অনুপস্থিতিতেও কারোর সাথে মেশা যাবে না, এ যেন ঘোরতর অপরাধ। আয়াত্রীর ভালোই লাগছে ব্যাপারটা। এখন এমন নিজের বলে অধিকার ফলানোটাও মন্দ নয় মোটেও। আয়াত্রী হেসে বলল, এসব ছাড়, চল একদিন চড়ুই ভাতি খেলি। কোথায় খেলা যায়? কোথায় আবার? তিতাসের তীরে। বইন, তুই যেমনি তিতাস বলছিস, অপরিচিত কেউ শুনলে তোর জামাই ভেবে বসবে। ঠিকই বলেছে, তবে আয়ু যেভাবে তিতাস নদীর নাম উল্লেখ করে, এমন একটা নিজস্ব ভাইব আসে। বলে উঠল ঝুমু। এমন সময় নিরুপমা কিছু পিঠাপুলি নিয়ে এলেন, সবার সাথে আলাপ আলোচনা করলেন। মূল কথা কলেজে ভর্তি হওয়া নিয়ে। জানালেন সরকারিতে সবার একসাথে আসবে মনে হয় না। আমি সরকারি পড়ব না আন্টি, আমার একটু আসা যাওয়া সমস্যা হয়ে যায়। বেশ কিছুক্ষণ চলল আলাপ আলোচনা। সবাই এই মতামতে পৌঁছালো যে সবাই মিলে একসাথে ভর্তি হবে। নিরুপমা চলে যেতে আয়াত্রী সবাইকে বলল একটা নিউজ আছে। সে মূলত কোনো কিছু নিয়ে একটু বেশি অবাক হলো। তা চুপচাপ হজম করতে পারে না, কোনো না কোনো ভাবে সবার কাছে প্রকাশ করে একটুখানি হলেও। এখনো ঠিক তাই হচ্ছে। আয়াতের আয়েশির ভাই হওয়ার ব্যাপারটা উগরে দিয়ে এক্সাইটমেন্ট কমাতেই ইচ্ছে করছে, তাই সে সবাইকে রসনাতা করে বলতে লাগলো, আমাদের স্কুলে ওই যে একজন লোক এসেছিল, গ্রামের কৃতি সন্তান, ওই যে আয়াত আহসান প্রতিষ্ঠার নাতি। লোক বলছো কেন? সুন্দর একটা ছেলে, ভাইয়া বলো ভাইয়া। আয়াত্রীর মুখখানা এবার দেখার মতো ছিল। মিথিলা এবার বেশ হাসি পেল। বেচারি শেষ পর্যন্ত বরকে ভাই বলতে হবে। আয়াত্রী পিটপিট করে বলে উঠল, হ্যাঁ ভাইয়া। তারপর কি হলো বল? উনিও কি আমার মতন চ্যাক খেয়েছে? আয়াত্রী স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এরই মাঝে নাকি সুমাইয়ার কার সাথে প্রেম হয়েছিল, আবার সে ধোকা দিয়েও ফেলেছে। এই দুঃখে মেয়েটা দিন দিন তালগোল হারাচ্ছে। এতদিন শুধু বলেছিল আমার একটা মানুষ হইল না, আর এখন বলছে ওই আমারে সাইডা গেছে দোস্ত। আরে কারে প্রচাবি প্রেমিক নিয়া? তারপর উনি কি করেছে? ওই আয়াত ভাই, উনি এই আয়েশির ভাই। সবাই এবার বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। ঝুমু বলে উঠল, তুই ওনাদের বাড়ি গেছিলি? আয়াত্রী এবার আর কিছু বলল না, তার এক্সাইটমেন্টে কাটানো শেষ। সকালে মিষ্টি রোদে সম্প্রসারণ ঘটেছে কিছু মন্থর গতিতে। আজকের দিনটা সকাল থেকেই মেঘলা, আকাশ গুমট রূপ ধারণ করেছে। সূর্যের সাথে ঝামেলা পাকিয়েছে, যার পিচ গলা রোদ আগাম তাড়িয়ে দিয়ে বরফ গলা মেঘেদের নিমন্ত্রণ করেছে। অটল রইল যে আজ রোদেলা নয়, মেঘলা আকাশ হয়ে থাকবে। এমনি আকাশের মন খারাপের দিনেও উচ্ছ্বাসিত এক দল ছুটে চলছে। তারা ভীষণ ব্যস্ত, কারো হাতে মাদুর, কারো হাতে বোঝাই করা জিনিসপত্র। হাঁটতে হাঁটতে তারা তিতাস নদীর তীরে ঘন গাছপালা বিশিষ্ট এক ছায়া নিবিড় স্থানে অবস্থান নিল। যে যার মতো করে সব গুছিয়ে ফেললো। পাশে এক দুজন একটু হেলা করতে চাইছে, অপরজন তেড়ে উঠল। চড়ুইবাতি বলে কথা, ব্যস্ততা তো হবেই। যারা শহরে তারা ব্যাপারটা উপলব্ধি করতে পারবে না। শহরে ইটের পর ইট, মধ্যখানে কিট হয়ে তারা জানেই না চড়ুইবাতি কি। গ্রামের ডান পিঠে ছেলে মেয়েদের জন্য চড়ুইবাতি মানে অন্যরকম কিছু। কাজে কর্মে রমরমা ভাব, সবার মুখে একটা দায়িত্ব ফুটে ওঠে, যেন রাজ্যের বড় কোনো অনুষ্ঠান পরিচালনা করতে যাচ্ছে। শহরের আর গ্রামের চড়ুইভাতিতে তফাৎ অনেক।
এইখানে থাকে না কোনো উচ্চবিলাসী মশলা যার ঝাঁঝালো গন্ধে নাকে ঝাঁঝ উঠবে। এইখানে থাকে নিজেদের তৈরি আধ পোড়া কিংবা নুনে পোড়া তরকারি, বিলের পর বিল উজাড় করে তুলে আনা শাক। আয়ত্রীদেরও ভিন্ন ভিন্ন কিছু হচ্ছে না। কালকে বিকেলে সবাই মিলে পালা করে শাক তুলেছে। যার যার ঘর থেকে পরিমাণ মতো চাল, ডাল, লবণ, মরিচ, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে, সাথে একটি মাটির চুলা। সবাই বেশ ব্যস্ত। মিথিলা একটু বিচলিত হোক, গ্রামের হলেও এসব তেমন একটা করা হয়নি, তাই নিজ উদ্যোগেই করতে পারছে না। তবে পাকাপোক্ত হাতে কাজে লেগে পড়লো আয়ত্রী, ঝুমু, নাজবন। আয়ত্রী চুলা বসানোর জন্য একটি সঠিক মাপের গর্ত খুঁড়ে ফেলল, তাতে মাটির লেপ দিয়ে চুলা বসিয়ে ফেলল। এবারে তাতে আগুন ধরিয়ে দিয়ে গরম করে নেবার পালা। সে অনুযায়ী কিছু খড়কুটো জ্বালিয়ে তাতে আগুন দিল। আগুন থেকে জ্বলতে লাগলো, মাঝে মাঝে নিভু নিভু ধোঁয়ার সৃষ্টি করল। বাতাসের ঝাপটায় ধোঁয়া চারিদিকে ছড়িয়ে যেতে সকলে একটু কেসেও উঠল। কারো চোখে জ্বালা ধরে জল গড়ালো। উনুনের কাজ সমাপ্ত রেখে বড়শি যুদ্ধে নেমে পড়লো। যেভাবেই হোক মাছ ধরতে হবে, তবে এ হচ্ছে ধৈর্যের পরীক্ষা। টোপ ফেলে বসলো ইতো। বাকি সবাই উৎসাহ নিয়ে দেখছে। দুটো বড়শি হওয়াতে তিশাও বসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে ইতুর বড়শিতে টান পড়ল। কায়দা করে বড়শি তুলতে একটা মাছ দেখা গেল। সবাই আনন্দ চিৎকার করে উঠলো। তাদের এখন বিশ্ব জয়ের মতো আনন্দ হচ্ছে। ইতু তিশাকে চিৎপুনি কেটে বলল, তোর বড়শির মাছ এগুলো তোর মতোই অলস তিশু, আজকে আর উঠবে না। তিশা রেগে নাক ফোলায় জানালো, আজকে ডজন খানিক মাছ বড়শিতে আটকা না পড়া পর্যন্ত উঠবে না সে। এই নিয়ে বেশ কিছুক্ষণ মাতামাতিও চলল। এরপর কেটে গেল বেশ কিছুক্ষণ, আর মাছের দেখা মিলল না। আয়ত্রী আগুন জেলে আবার এই দিকে আসলো। এবার ধোয়া হতেই এদিকটায় ছুট লাগালো। এবারের পরিস্থিতি দেখে বড়শি হাতে বসে পড়লো হুমায়রা। বলল, নিহালকে আনলে এমন দুর্দশা হতো না। কেটে গেল কিছু সময়। নাচতে নাচতে নিহাল ও কোথা থেকে উপস্থিত হলো। ব্যাস লেগে পড়লো কাজে। কিছুক্ষণ পর আয়ত্রী বড়শি হাতে বসতেই তার বড়শিতে টান পড়লো। টান পড়তে আয়ত্রী বড়শি তুলে ফেললো, তবে মাছটা একদম ছোট্ট ছিল। নিহাল বলল, এত ছোট মাছ আপু, ছেড়ে দাও। আয়ত্রী সন্তর্পণে মাছ ছাড়িয়ে নদীতে ছুঁড়ে মারল। ছাড়া পেতেই লেজ নাচিয়ে মাছ পালালো। আবার জীবন ফিরে পেয়ে বেজায় খুশি হলো। আয়ত্রী আগুন জ্বলছে কিনা তা দেখতে কাজ ছেড়ে আয়ত্রী একটু হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ বসে থেকে পা ঝিমঝিম করছে। এরই মাঝে কেউ আয়ত্রীকে দ্রুত বেগে ছুটে জড়িয়ে ধরলো। আয়ত্রী কিছুটা থওয়া হয়ে রইল। কিছুক্ষণ পর বুঝতে পারলো এটা আয়েশি। সবাই সব ফেলে ওদের দুজনকে দেখতে লাগলো। আয়েশি বেশ অভিমান করেছে আয়ত্রীর এভাবে চলে আসায়। আয়ত্রী একে একে সবার সাথে আয়েশিকে পরিচয় করিয়ে দিল। দলের সবাই আয়েশিকে সাদরে গ্রহণ করে নিয়েছে। তারা আয়েশিকে কোনোভাবেই যেতে দিবে না। আয়েশিও দ্বিগুণ উৎসাহের সহিত যোগ দিল। সবার হই হুল্লোড়ের ভিড়ে আয়েশি কিছু জিজ্ঞেস করতে বেগ পেতে হলো। খানিকটা দূরে দাঁড়িয়ে আয়েশি প্রশ্ন করল, তুই এখানে কার সাথে এসেছিস আই? তার ভাইয়ের সাথে। কারো গভীর গলা শুনতে পেয়ে আয়ত্রী পেছনে ফিরে তাকালো। আয়াতকে দেখে পিলে চমকে উঠল। সাথে সাথে ছিটকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ল। আয়াতের ঠোঁটের কোণেও হাসির রেখা দেখা দিল। আয়েশিকে উদ্দেশ্য করে কিছু একটা বলাতেই সকলের নজরে পড়ে গেল আয়াত। এভাবে সে সকলের সাথে ভালোই ভাব জমিয়ে ফেলেছে। কথায় কথায় আয়াত ওদের চড়ুই ভাতির কথা সম্পূর্ণ জানতে পারে। আয়াত মাছ শিকার ওদের সাহায্য করতে বলল। সবাই বেশ অবাক হয়। আয়াত হাসতে হাসতে নিহালের সাথে বসে পড়ল। জানালো সে ফিশিং তার ফেভারিট হবি। মাঝে মাঝে এই কাজটা করে থাকে, অর্থাৎ সে এতে দক্ষ। আয়াত আর নিহালের কল্যাণে মাছ শিকার পর্ব দ্রুত শেষ হলো। নাজবুন ব্যস্ত হাতে মাছ কাটতে বসলো। আর বাকি সকলের সাথে আয়াত ভালোই আলাপ জমিয়েছে। মিথিলা এ ব্যাপারে বেশি উৎসুক। হুমায়রাও কিছুক্ষণ মুখে কুলু পেটে থাকলেও বেশিক্ষণ পারল না। সেও যোগ দিল। এ পর্যায়ে বসল আয়াত চমৎকার একজন লোক। ঝুমু, তিশা বেশ আগ্রহের সহিত আয়াতের সাজেশনগুলো গ্রহণ করছে। তাদের মতে অ্যাডমিশন টেস্টের জন্য প্রতিটা কথা গুরুত্বপূর্ণ। পাশাপাশি কাজও চলল
সুমুষ গতিতে। নিহাল আয়াতকে ছাড়লো না, বলল আজকে আমাদের সাথে তুমিও যোগ দাও। আয়াত প্রথমে নাকচ করলেও পরবর্তীতে সাদরে গ্রহণ করলো, সবার অনুরোধে আয়াত্রী ব্যতীত। আয়াত্রীর মুখখানা দেখার মতো হয়েছে। সব গোছগাছ শেষে রান্নার দায়ভারের জন্য চুলায় আগুন দেওয়া জন্য গেল আয়াত্রী। বলা বাহুল্য যে মনোযোগের সাথে শান্ত মেজাজে কাজটা করলেও খুব দ্রুতই সম্পূর্ণ হতো কাজটা, কিন্তু আয়াত্রী তা করলো না। সে কাঠখড়ি চোরাচুরির মাধ্যমে শুরু করলো। আয়াত্রীর কপট রাগ আয়াতের কাছে ভালোই লাগছে। মেয়েটির মুখখানা সম্পূর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে। কিছুটা রাগ কিছুটা তাপে উল্টাপাল্টা করার ফলে কাঠখড়িগুলো আগুন নয় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করছে। তার দরুন আয়াত্রীর চোখে অশ্রুকণার ভিড় জমেছে। চোখ জ্বালা করা আয়াত্রী বারবার চোখ কষলে নিচ্ছে। মেয়েটার অবস্থা বেশ শোচনীয়। আয়াত পূর্ণ দৃষ্টিতে আয়াত্রীকে পর্যবেক্ষণ করছে। হয়তো অন্য লোকজন না থাকায় হিজাব পরেনি, কেবল মাথায় ওড়না চাপিয়ে রেখেছে শালীন ভেবেই। বেফাস ঝামেলা ওড়নাখানা টুপ করে মাথা থেকে পড়ে গেল। সাথে সাথে আয়াত্রীর চুলগুলো দেখা দিল। মাথায় সুন্দর একটা খোপা বাঁধা, তবুও কিছু অবদ্ধ চুল সে বাঁধন ছেড়ে বেরিয়ে পড়েছে বহুকাল আগেই। এখন তারা আয়াত্রীর ঘামার্ত কপালে নিজেদের মহিমা ছড়াচ্ছে। আয়াত উঠে পড়লো, তার হাসপাস লাগছে। আয়াত্রীর অবস্থা দেখে তাকে কাজ থেকে অব্যাহত দেওয়া হলো। সাথে সাথে আয়াত আয়াত্রীকে বলল, এই পিচ্ছি, আমাকে ওই দিকটায় নিয়ে চলো, তোমার একটু হাওয়া খাওয়া হবে, আমার ঘোরাঘুরি।